দৃষ্টি প্রতিবন্ধী এই ব্যক্তির নাম আজির উদ্দিন। প্রথম দেখায় মনে হলো তিনি রাস্তা পার হবার জন্য কারো সাহায্য চাইছেন। কিন্তু এই দৃশ্য দেখার পর ধারণা পুরোপুরি পাল্টে গেল। পুরো ধারণা নিতে কথা হলো আজির উদ্দিনের সাথে। তার কথা বুঝতে একটু কষ্ট হলো আমাদের। আজির উদ্দিন আসলে এখানে কি করছেন তার পুরো ব্যাখ্যা দিলেন এই ব্যক্তি। পাথর ভিক্ষা করে, গ্রামও ভিক্ষা করে। তার মানে পাথর ভিক্ষা করে সংসার চালান আজির উদ্দিন, কিন্তু এই পাথর বেচে কত টাকাই বা পান তিনি? লাভ হইলে ধরো সপ্তাহে এক গাড়ি উঠলে 4-5 হাজার টাকা পাইলো। এই আজির উদ্দিনের ভিক্ষার দৃশ্য অনেকের কাছেই চেনা জানা, আবার অনেকেই হয়তো প্রথম জানলেন টাকার বদলে পাথরও ভিক্ষে করা যায়। আর যারা প্রথম জানলেন তাদের বলে রাখি, শুধু আজির উদ্দিন নয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে শুরু করে এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানেও পাথর দান করা হয়। এখানে পাথরই যেন টাকা আর টাকাই যেন পাথর। তবে এই পাথর যে মনও কেড়ে নেয় সেটা প্রমাণ করেছে সিলেটের 3টি পর্যটন কেন্দ্র। জাফলং দূরত্ব সিলেট থেকে ৬২ কিলোমিটার, অবস্থান গোয়াইনঘাট উপজেলায়। ভারতের সীমান্তবর্তী খাসিয়া জৈন্তা পাহাড়ের এমন মন ভোলানো দৃশ্য জনপ্রিয় করে তুলেছে এই পর্যটন কেন্দ্রকে। পেছনে ডাউকি ঝুলন্ত সেতু, পিয়াইন নদীর স্বচ্ছ পানি আর নীরবতা, সব মিলিয়ে জাফলং যেন সৌন্দর্যের রানী। এখানে পাহাড়, বিশেষ করে পানি খুব ভালো লাগছে। বিছনাকান্দি দূরত্ব সিলেট থেকে 40 কিলোমিটার, অবস্থান গোয়াইনঘাট উপজেলায়। মেঘালয়ের কুল ঘেঁষে বয়ে চলা পিয়াইন নদীর দেখা মেলে বিছনাকান্দিতেও। দেখা মেলে সারি সারি পাথর, এ যেন পাথরের শীতল শয্যা। এখানে অনেক দূর দূরান্ত থেকে আমার লোক আসে। বিছনাকান্দি পর্যটন এলাকা, পাথর আছে বা এখানে বর্ডার কাছে। ভোলাগঞ্জ দূরত্ব সিলেট থেকে 33 কিলোমিটার, অবস্থান কোম্পানীগঞ্জ উপজেলায়। সিলেটের আরও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কোয়ারি আর ভারতের চেরিপুঞ্জি পাহাড়ের পাদদেশে এমন সৌন্দর্য একবার যিনি দেখেন তারপর বারবার সেখানে ছুটে যান। চোখ ধাঁধানো এমন মন করা দৃশ্য দেখার জন্য নাকি বর্ষা আর বর্ষার শেষ সময়টা খুবই ভালো। শুষ্ক মৌসুমে জাফলংয়ে দেখা মিললেও বাকি দুটি স্থানে যাওয়া নাকি সম্ভব নয়। সেখানে যাওয়ার উদ্দেশ্য যদি ভ্রমণ না হয়ে ভিন্ন কোনো কারণ হয়, তাহলে প্রতি পদে পদে অপেক্ষা করে অজানা এক ভয়। আর সেই ভয়কে জয় করতে পারলেই সেখানে পৌঁছানো সম্ভব, দেখা সম্ভব শেষ দৃশ্যে কি অপেক্ষা করছে। 14 ফেব্রুয়ারি 2015, বিছনাকান্দি। এভাবে ধুলোবালুর সাথে সংগ্রাম করে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে আরো 5 কিলোমিটার পথ। 14 ডিসেম্বর 2014, জাফলং। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযানে নামল গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। কিন্তু ফেরার পথে তার অবস্থা কি হয়েছিল সেটা একবার দেখুন। আমাদের সাথে সারাদিন ছিলেন, হঠাৎ করে এই ধরনের আক্রমণ হয়েছে। আর ভোলাগঞ্জে যাবার কথা শুনলে নাকি স্থানীয় লোকজনদের শরীরে রীতিমতো জ্বর আসে। সেখান থেকে ফিরে আসাটাও নাকি ভাগ্যের ব্যাপার, এমনটাই জানালেন খোদ জেলা প্রশাসক। এটা খুব টাফ, এটা জীবন নিয়ে ফিরে আসা টাফ। যেতেও চায় না, ওখানে একজন পাঠাইলে বলকে আমার জীবন সিকিউরিটি কে দিবে। এমন শঙ্কা জেনেও টিম 360 ডিগ্রি অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিল। আমাদের প্রথম গন্তব্য বিছনাকান্দি। বিছনাকান্দির এই গ্রামের নাম বগাইয়া মুসলিম পাড়া। 10 বছর আগেও এই গ্রামের দৃশ্য এমন ছিল না। পাহাড় আর সমতল গ্রামের মাঝখানে একটা ছোট্ট নদী ছিল, আর এখন পুরো গ্রামটাই যেন নদী হয়ে গেছে। এটা আগে সমতল ছিল, দেখার মতো ছিল, বস্তি ছিল, গ্রাম ছিল। আজ থেকে
50 বছর আগে বগাইয়া মুসলিম পাড়ার 52টি পরিবার কুমিল্লা থেকে এখানে এসে বসতি গড়ে তোলে। এখন সেই সংখ্যা 222 জনে। তাদেরই একজন নাজমা বেগম। নাজমা বেগমের জন্ম এখানে হলেও ঘর বাড়ির চেহারা বলছে ভিন্ন কথা। গোটা ছিল ওই গাঙ্গের মাঝখানে, এই নদীর মাঝখানে। তখন নদী ছিল? তখন নদী ছিল আরো এই পাশে। নাজমার কথা শুনে মনে হচ্ছে তিনি নদী ভাঙনের গল্প বলছেন। নদীটা মনে করেন মানুষ গর্ত করতে করতে এটা বন্যায় বড় করছে। গর্ত করছে কেন? পাত্র উঠানালি ধরেন আমরা বেচছি 1.5 লাখ টাকা, আবার আমরা 1.5 লাখ টাকা জায়গা তারা পাত্র উঠেই খাই যা, আমরা জায়গা দিয়ে দিই। শুধু নাজমা বেগম নন, টাকার প্রয়োজনে এ গ্রামের সবাই নিজের ভিটে বাড়ি কয়েক বছরের জন্য ছেড়ে দেন পাথর ব্যবসায়ীদের কাছে। এই জায়গা ওয়ান টাইম খালি কর, এখান থেকে হ্যাঁ না লাগে, হ্যাঁ থেকে হ্যাঁ না লাগে। তার মানে মাটির নিচে পাথরের খনি, আর এখানে অপরিকল্পিতভাবে পাথর খননের শিকার হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। স্কুলের মাঠটা কেমন ছিল? ওইটা ওই পর্যন্ত পুরা ছিল, এটাই তো খাওয়া দাওয়া করে এখানে পাথর উত্তোলন করছে। এমনকি রাস্তাঘাট থেকে শুরু করে মন্দির মসজিদ কোনো কিছুই রক্ষা পায়নি পাথর খেকোদের ছবল থেকে। মেম্বার চেয়ারম্যান ঠিক থাকলে গ্রামের 10 জন ঠিক থাকলে কি রাস্তা ভাঙে যায়? কোন দেশ কোন ডিস্ট্রিক্ট আছে রাস্তা ভাঙার আইন? স্থানীয়দের তোলা এমন প্রশ্নের উত্তর অবশ্য আমাদের জানা নেই, তবে আমরা জেনেছি এবং দেখেছি কিভাবে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বিছনাকান্দির জনপদ। আর এ নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই। তাই এবার বিছনাকান্দি ছেড়ে টিম 360 ডিগ্রি যেতে চায় জাফলং এর দিকে। 12 ফেব্রুয়ারি 2015 গাড়ি চলতে থাকলো জাফলং এর উদ্দেশ্যে। গাড়ি থামলো প্রায় 1.5 ঘন্টা পর। পথের ঝাঁকুনি খাবার পর আরো একবার ঝাঁকুনি খেতে হলো। কোয়াইন নদীর মনোরম দৃশ্যের বদলে চোখে পড়ল ক্ষতবিক্ষত নদীর ধ্বংসযজ্ঞ। এবার পিয়াইন নদী ধরে সীমান্তের দিকে এগুতে হবে আমাদের। সামনে আসতেই পাল্টে গেল পানির রং, পাল্টে গেল দৃশ্যপট। এবার ঘুর পথে পায়ে হেঁটে রওনা হতে হবে 0 পয়েন্টের দিকে। তোমার কেমন লাগছে আজকে? আজকে আমার খুব ভালো লাগছে। এই যে পাহাড়, তার সাথে পানি। এর আগে আসছেন যখন? না, এর আগে আর আসে নাই, ফার্স্ট টাইম। যারা আগে এখানে এসেছিলেন কেবল তারাই জানেন জাফলং এর পরিবেশ কতটা বদলে গেছে। এখনকার পরিবেশ অনেক নষ্ট হয়েছে, এই বালুর জন্য এবং পাথরের জন্য নষ্ট হয়েছে। পরিবেশ একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এতটাই বাজে অবস্থা এখানে, এই জন্য হয়তো বা কেউ আসতে চায় না এখানে। পরিচয় হলো 2 পাথর শ্রমিকের সাথে। তারা বোমা মেশিনে পাথর তোলেন। গল্পের ছলে বলে দিলেন পাথর ব্যবসায়ীদের অবৈধ পথে টাকা উপার্জনের তথ্য। মনে করো যে পানি শেষে মেশিনগুলো আছে না, রোড রাখলে পাথর বাইরে আসবে, বালি বাইরে যাবো, পাথর সামনে পড়ে। মনে করো পাথর যদি ঠিক মতো উঠে 10 মিনিটে লাগে না 20,000 টাকার পাথর। মেশিন আছে কত? যে জায়গায় আমরা পাথর তুলতেছি ওই জায়গায় 100 উপরে আছে। প্রশাসন কিছু করে না? কি করবো, পয়সা খাইলে আর প্রশাসন। বোমা মেশিন, অনেকে আবার এটাকে বলে থাকেন পরিবেশ ধ্বংসের দানব মেশিন। ভোলাগঞ্জে গেলে দেখা মিলবে এ ধরনের শত শত বোমা অর্থাৎ দানব মেশিনের। আর এই এলাকায় পাথর ব্যবসায়ীরা এমন ভাবে সাম্রাজ্য গড়ে তুলেছে যে প্রশাসন তাদের কোনো কিছুই করতে পারে না। আর এই এলাকায় যদি সাংবাদিক পরিচয় কেউ যায় তাহলে ফিরে আসাটা নাকি ভাগ্যের ব্যাপার। আমরা আমাদের ভাগ্য যাচাই করে দেখতে চাই। ফিরছি একটা বিরতির পর। সময় এসেছে ভাগ্যটা পরীক্ষা করে দেখার, আর সে কারণেই ভোলাগঞ্জ যাবার প্রস্তুতি নিয়েছি আমরা। কিন্তু ভোলাগঞ্জে যদি আমাদের ভাগ্যটা খারাপ হয় তাহলে বিছনাকান্দি আর জাফলং এর গল্পটা অসমাপ্ত থেকে যাবে। আর তাই অসমাপ্ত গল্পটা সমাপ্ত করতে টিম 360 ডিগ্রি আবারও যেতে চায় বিছনাকান্দির পাথর কোয়ারিতে। বিছনাকান্দি পাথর কোয়ারির এই মহাজনের নাম আব্দুর রহমান।
10 বছর আগেও জমিতে ফসল চাষ করে সংসার চালাতেন, আর এখন পাথরের চাষ করে 2 হাতে কামান কারি কারি টাকা। এখন লাখ মাল উঠে 1 লাখ ফুটের পাথরের দাম কেমন আছে? প্রায় 1.5 কোটি টাকা 1 কোটি টাকা আসবে। আব্দুর রহমানের এই কোয়ারিতে বোমা মেশিন নেই। এই 200 শ্রমিক একদিনে যে পরিমাণ পাথর ওঠাতে পারে, একটি বোমা মেশিন নাকি 10 মিনিটেই তার চেয়েও বেশি পরিমাণ পাথর তুলতে পারে। তাহলে আব্দুর রহমান বোমা মেশিনের বদলে শ্রমিক নিয়োগ করলেন কেন? এটা দিয়ে তুলিলে শ্রমিকর বাদ মরে গেল, এর জন্য এটা নিষেধ। বোমা মারলে তো কম পয়সা দেয়। কেমনে? এই তো মনে করো এখন যদি 200-250 শ্রমিক লাগে আমার কোয়ারিতে, কি সময় লাগবে তোমার মাত্র 20 জন শ্রমিক। জাফলং আর ভোলাগঞ্জের পাথর ব্যবসায়ীরা আইন না মানলেও বিছনাকান্দের ব্যবসায়ীদের একটু ব্যতিক্রম মনে হলো। দেখা হলো আরো একজন মহাজনের সাথে। মধ্যপ্রাচ্যে চাকরি ছেড়ে নেমেছেন লাভজনক পাথর ব্যবসায়। আমরা মনে করতেছি এই পাথরগুলো হয়তো পর্যায়ক্রমে প্রত্যেক বছর উপরের দিকে উঠে। এখানে বোমা মেশিন না থাকলেও আসল ঘটনা জানা গেল তার কাছ থেকে। ভোলাগঞ্জ যে পাথরের লেয়ারটা আছে এগুলা খুবই সফট, এর কারণে বোমা মেশিনে পাথরগুলো উঠাইয়া নিয়ে যাইতে পারে। আর বিছনাকান্দি কোয়ারিতে এই পাথরের যে লেয়ারটা দেখতেছেন খুবই শক্ত, আর এই জন্য বোমা মেশিন এই পাথরগুলো উঠাইতে পারে না। তবে সুযোগ পেলে যে বোমা মেশিন চালাবেন সেটারও ইঙ্গিত দিলেন তিনি। পরবর্তীতে যদি আবার এই জায়গাটায় আবার গাঁথা গর্ত করা হয়, কিন্তু লেবারে হয়তো কাজ করা সম্ভব নাও হতে পারে, তখন কিন্তু বোমা মেশিনের প্রয়োজন হতে পারে। বিছনাকান্দিতে বোমা মেশিন না থাকায় এখানে প্রশাসনের নজর কম, আর যেখানে নজর দেয়া হয় সেটাও নাকি লোক দেখানো। 27 জুলাই 2014 জাফলংয়ের পাথর কোয়ারিতে অভিযানে নামে টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন মেশিন উদ্ধার করা হলেও কাউকে আটক করা হয়নি। পাথর ব্যবসায়ীদের প্রকাশ্য হুমকি যেন নীরবে সয়ে গেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে টাস্ক ফোর্স গত 1 বছরে ভোলাগঞ্জে 37 বার অভিযান চালিয়ে 181টি বোমা মেশিন ধ্বংস করেছে, আর জাফলংয়ে 7 বারে ধ্বংস করা হয়েছে 30টি বোমা মেশিন। এই অভিযানটা নিয়মিত থাকে না, এবং যাদেরকে ধরা হয় তারা হচ্ছে শ্রমিক। আসল যারা পাথর ব্যবসায়ী তাদেরকে ধরা হয় না বা শাস্তির মুখোমুখি করা হয় না, এবং এর জন্য রাজনৈতিক আশীর্বাদই মূলত দায়ী। আমাদের অবস্থান তারা টেরবে, তারা কিন্তু পালিয়ে যায়। আমরা যার ফলে একদম মালিকানা স্পেসিফিক আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য। এমন শব্দের মধ্যেই লেখাপড়া করে যাচ্ছেন বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বোমা মেশিনের মতো পাথর ভাঙার মেশিনও যে কতটা ভয়ঙ্কর সেটা কেবল এসব শিক্ষার্থীরাই ভালো জানেন। বুঝতে পারি না। আর প্রতিবাদ করতে গিয়ে উল্টো মামলা খেয়ে বসেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর পরিপ্রেক্ষিতে তারা আমাদের উপরে ছাদাবাজির মামলা করলো, যে আমরা তাদের মিলিয়ে হামলা করছি, ছাদাবাজি করছি। পরিসংখ্যান বলছে সিলেটের 5টি উপজেলায় গড়ে উঠেছে 606টি পাথর ভাঙার মেশিন। এর মধ্যে 213টির পরিবেশের ছাড়পত্র থাকলেও বাকিগুলো চলছে গায়ের জোরে। পাথর আহরণ এবং ভাঙার এই প্রক্রিয়াটা জাফলংবাসীদের জন্য আসলে একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। পাথর ব্যবসায়ীদের গায়ের জোর এতই বেশি যে সরকারি চিঠি চালাচালির পরেও বিদ্যালয়ের সামনে থেকে মেশিন উচ্ছেদ করা যাচ্ছে না। যেখানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা খুব সহজে অমান্য করা যায়, সেখানে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তার চিঠির মূল্যায়ন কি হতে পারে সেটা আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন। এবার বোমা মেশিনের সাম্রাজ্য ভোলাগঞ্জ যাবার পালা। 15 ফেব্রুয়ারি 2015 গাড়ি চলছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। পথে যেতেই দেখা মিলল পাথর বোঝাই ট্রাকের দুরবস্থা।